শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জুবাইর। সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সব দর্শকদের যারা শুক্রবারের আজকের এই সকালে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ছুটির দিনের সকালবেলার সকালের এই আয়োজন সকালের বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি জুলহা জুবাইর আর আমি সৈয়দা সাদিয়া মেহজেবিন রুনিয়া। আজকে নামটা পুরো করে বলার কারণটা হচ্ছে আমাকে অনেকেই জিজ্ঞেস করে, আমাকে আসলে জুবাইরকে জিজ্ঞেস করে যে মেহজাবিন আপুটাকে, তো তাদেরকে বলে দিচ্ছি মেহজাবিন আপুটাই আমি, যার নাম হচ্ছে রুনিয়া। আমি এরপর থেকে চেষ্টা করব আমার নামটা ফেসবুকে রুনিয়াতে নিয়ে আসতে, যাতে আপনাদের আমাকে চিনতে এবং বুঝতে খুব একটা কষ্ট না হয়। নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, কারণ নাম যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা, কারণ অনেকে অনেকভাবে অনেক জিনিস বলেন। তাই আশা করছি যে নাম সংক্রান্ত রুনিয়ার যে জটিলতা আছে সেই জটিলতা নিশ্চয়ই সমাধান হয়ে যাবে। রুনিয়া, নামের গুণে কিন্তু মানুষের পরিচয়, এবং এটা সবাই বলে যখন আমরা নাম রাখি তখন এই চিন্তা করি নামটা রাখি যে নাম যেটা হবে সেটার অর্থটা কি হচ্ছে এবং নামের উচ্চারণটা কি হচ্ছে। কারণ যদি আমরা নামের উচ্চারণটাকে ভুল করি তাহলে কিন্তু অর্থটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেটার কিন্তু প্রভাবটা গিয়ে পড়ে ক্যারেক্টারের উপর, তাই না জুবাইর? একদমই তাই কিনা জানি না, মানে জুবাইর তাই না, মানে আমি ঠিক বুঝিনি রুনিয়া আসলে নামের প্রভাবটা আমার উপর কিভাবে পড়েছে। মানে হচ্ছে তুমি তো জ্ঞানী গুণী মানুষ, তাই তোমার কাছে কনফার্ম করলাম। ও আচ্ছা, না আমি তো জ্ঞানের দায়িত্বটা পুরোটা তোমাকে দিয়েছি, তাই তো তুমি এই বিষয়ে মল্টেড বেভারেজও খাচ্ছ যাতে একটু বুদ্ধি খুলে মাথার। অনেক সকালবেলা উঠতে উঠতে আপনাদের ভালোবাসা পেতে পেতে আমার বুদ্ধি তো খুলছেই, কিন্তু এখন যেটা আমরা খুলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্যান্ডোরা বক্স, যেটা হচ্ছে বাংলাদেশের কোথায় কি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি। প্রথমে শুরু করছি ঢাকা দিয়ে। সশস্ত্র বাহিনী দিবস 2014 উদযাপন উপলক্ষে আজ ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা ও বরিশালের নৌবাহিনীর সব জাহাজ সাধারণ নাগরিকদের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। মূলত ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এরকম একটা আয়োজন কিন্তু সবসময় আমাকে রুনিয়া ডাকতো, যে আয়োজনটির কথা বলছিলাম আসলে নৌবাহিনীর সদর দপ্তরগুলো আয়োজনে বা সেই উদ্যোগে তাদের জাহাজগুলো প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। কোথায় কোথায় রাখা হচ্ছে এই মুহূর্তে তা জানিয়ে দিচ্ছি। বেলা 2টা থেকে বিকেল 4:30 পর্যন্ত উল্লেখিত স্থানগুলোতে দর্শনার্থীরা জাহাজগুলো ঘুরে দেখতে পারবেন। সেখানে আছে ঢাকার যে স্থানটি রয়েছে তা জানিয়ে দিচ্ছি। ঢাকার সদরঘাটে নারায়ণগঞ্জের বিআইডব্লিউটি এর জেটির মাতলা ঘাট, চট্টগ্রামের নিউ মুরিংয়ের নেভাল জেটি, খুলনা বিআইডব্লিউটি এর রকেট ঘাট, বরিশাল বিআইডব্লিউটি এর জেটি, মূলত এই জায়গাগুলোতে এই আয়োজন সবার জন্য থাকছে। ঢাকার সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ শুরু হচ্ছে রাশিয়ান সাংস্কৃতিক দিবস 2014। সন্ধ্যায় 6:30টায় জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। অনুষ্ঠানে 47 জন রাশিয়ান শিল্পী অংশগ্রহণ করবেন। প্রধান অতিথি অর্থমন্ত্রী আব্দুল মুহিত থাকবেন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও রাশিয়ান সাংস্কৃতিক বিষয়ক উপমন্ত্রী গ্রিগরি ইভরিয়ন উপস্থিত থাকবেন। মূলত ইন্টারেস্টিং, আমরা কিন্তু জানি যে হে ফেস্টিভ্যালও চলছে, সেই সাথে এরকম আরো একটি আয়োজন একদম রমরমা থাকবে, একদম রমরমা পুরো উইকেন্ড। এই মুহূর্তে ঢাকার আরো একটি খবর জানিয়ে দিতে চাই। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে শ্রীখণ্ডী কথা জাতীয় উৎসব এর আজ সন্ধ্যা 7টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন দিক থিয়েটারের নাটক প্রদর্শনী রয়েছে। ঢাকার আরেকটি খবরের মধ্যে আছে সুফিয়া কামালের প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আজ সন্ধ্যা 6:30টায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে একটু চলে যেতে চাচ্ছি আমার প্রিয় নগরী সিলেটে, কারণ সেখানে যে আয়োজন রয়েছে তা বলে দিচ্ছি। বাংলাদেশ পোয়েটার্স ক্লাব এর উদ্যোগে সিলেট বিভাগীয় সাহিত্য সম্মেলন আজ বিকেল 3টায় সিলেট জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে থাকার কথা জানানো হয়েছে শিক্ষাবিদ মোহাম্মদ আব্দুল আজিজের। সিলেটের আরেকটি খবর আছে, সেটা আছে লেখক ফোরামের উদ্যোগে শেকর সন্ধানীর লেখক গবেষক চৌধুরী হারুন আকবরের স্মরণসভা আজ বেলা 3টায় সিলেটের উমেন্স মেডিকেল কলেজের বলরুমে অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে একটু চলে যেতে চাই কুমিল্লায়, কারণ সেখানে যে আয়োজন রয়েছে তা হচ্ছে আজ বিকেল 3টায় কুমিল্লার ধর্মসাগর পাড়ের নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রামের আবৃত্তি সংগঠন তারুণ্যের উচ্ছ্বাসের আয়োজন করেছে বর্ণিল আবৃত্তি উৎসবের শুরুতেই থাকছে উৎসব স্থল থেকে কুমিল্লা প্রেস ক্লাব পর্যন্ত বর্ণিল শোভাযাত্রা। সেই সাথে আরও যা থাকছে, বিকেল 4টায় উৎসবের উদ্বোধন করবেন দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকছে। চুয়াডাঙ্গায় সাহিত্য পরিষদে 37 বছর পূর্তি উপলক্ষে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির পদকপ্রাপ্ত কবি হেলাল হাফিজ। বেলা 2:30টায় জেলা শিল্পকলা একাডেমির চত্বরে বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংসদ সদস্য সোলাইমান হক।
মূলত আমরা আজ যে আয়োজনগুলো দেখছি রুনিয়া বা সাংস্কৃতিক কেন্দ্র করে এই আয়োজনগুলো করা হয়েছে। ঢাকার কথা আমরা জানি, হে ফেস্টিভ্যাল চলছে, গতকাল আমাদের অতিথিও ছিল এবং তোমার সেই সুযোগ হয়েছে। আমার সেই সুযোগ হয়েছে, আমি গিয়েছিলাম এবং তিনি বলেছেন তিনি আমাদের সকালের ইন্টারভিউ, মানে আমাদের সকালে যে আমাদের সাথে সময়টা দিয়েছেন তিনি অনেক সেটাও বাহ বেশ। আর ইন্টারেস্টিংলি বিষয়, আমি হয়তো আজ যাব, তাই দর্শক আপনারা যারা হে ফেস্টিভ্যাল যাবেন এই সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের বলে দিতে চাই আজ আমি থাকছি, হয়তো দেখাও হয়ে যেতে পারে। আর রুনিয়া, যারা গতকাল গেছে তাদের কাছ থেকে ফিডব্যাকটা এমন ছিল যে অসাধারণ, সত্যি অসাধারণ ছিল। এবং আমার ভাগ্য অনেক ভালো ছিল, যখন আমি গিয়েছিলাম তখন মানে 5টার মতন বাজে বিকেল, এবং তখন জয় গোস্বামীর সরাসরি আমি তার মুখে তার লেখা আবৃত্তি শুনতে পেয়েছি। এবং আমার কিন্তু খুব প্রিয় কবি হচ্ছেন হেলাল হাফিজ, তো চুয়াডাঙ্গে তিনি আজকে একটা অনুষ্ঠান করছেন, ওখানে যাচ্ছেন। তা আমি বলবো আপনাদেরকে, যারা আপনারা একটু কবিতা ভালোবাসেন তারা এটা মিস করবেন না, কারণ কবির মুখ থেকে তার কবিতা শোনার যে আনন্দ সেটা আসলে কখনো বোঝানো যায় না। ইন্টারেস্টিংলি আমি গতকাল ফেসবুকে যেটা ফলো আপ করেছি, যে আমার অনেক কাঠখোট্টা প্রকৃতির কিছু বন্ধু বান্ধব আছে ফেসবুকে, যারা একদমই সাহিত্য রস আস্বাদনে আগ্রহী নয়, এমন মানুষজনগুলোও চলে গেছেন এই আয়োজনে যে অনেক উপভোগ করেছেন। আমার মনে হয় দর্শক আপনারা যারা আজ কোথাও যাবেন চিন্তা করছেন, পরিবারের শিশু সদস্যটিকে নিয়েও চলে যেতে পারেন হে ফেস্টিভ্যালে, কারণ তাদের জন্য বেশ কিছু আয়োজন থাকছে। আর এই মুহূর্তে চলে যেতে চাই একটু জাতীয় দৈনিকগুলোর দিকে। আমি শুরু করি, আমি প্রথম আলো দিয়ে শুরু করছি। প্রথম আলো যেটা একটা হেডলাইন এসেছে সেটা হচ্ছে স্কুলের ব্যাগটা বড্ড ভারী। একটা ছবি দেয়া হয়েছে, পড়ছে মাত্র 2য় শ্রেণীতে এবং তার পিঠে ভারী ব্যাগের বোঝা, এবং এটা দেখে আমাদের মনে হচ্ছে আসলে আমরা আমাদের শিশু সন্তানগুলোকে কী পরিমাণ দুর্ভোগের মধ্যে দিয়ে টেনে নিয়ে যাচ্ছি। আরেকটা খবর হচ্ছে, সেটা হচ্ছে ঢাকায় 76% রিকশা চালক মুঠোফোনে টাকা পাঠান। নিজেদের কর্মীকে কুপিয়ে গুলি করে মারল ছাত্রলীগ। বিমানের চেয়ারম্যানের বিরুদ্ধে সংসদে অভিযোগ, সোনা চোরাচালানের আরেকটা খবর আছে। বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম ওয়ানডে আজ, প্রতিপক্ষ শিশিরও। আর পেছনের পাতায় যে খবর আছে সেটা একটা নতুন ধানের 5 জাত, সেটা হচ্ছে ব্রি ধান 66, খড়সহিষ্ণু, উচ্চতা 118 সেন্টিমিটার, ফলনকাল 113 দিন, ফলন 4 টন প্রতি হেক্টরে। এটা খুবই ভালো একটা খবর। ধন্যবাদ দুনিয়াকে। দর্শক আমার হাতে দৈনিক যুগান্তরের একটি সংখ্যা আছে, যুগান্তরের শিরোনামগুলো পড়ে শেয়ার করে নিব। প্রথমেই শুরু করছি সে একই প্রসঙ্গ, ছাত্রলীগই আওয়ামী লীগের বিস্ফোরা, টেন্ডার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, অস্ত্রের মহড়ায় বেপরোয়া, 6 বছরের সহস্রাধিক সংঘর্ষ। সেই সাথে সাবি রণক্ষেত্র, নিহত 1, ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। সেই সাথে সোনা চোরাচালান সিন্ডিকেট গ্রেপ্তারের টার্গেটে আরও 25, আত্মগোপনে 44 বিমান কর্মী। সেই সাথে বাংলাদেশ জিম্বাবুয়ের প্রতিপক্ষ শিশির, চট্টগ্রামে আজ প্রথম ওয়ানডে। এবং সেই সাথে একদম শেষ পাতায় যদি আমি চলে যাই, সড়ক ও রেলপথে সংযুক্ত হচ্ছে দক্ষিণ এশিয়া, কাঠমান্ডুতে 26-27 নভেম্বর সার্ক সম্মেলন। সেই সাথে ইন্টারেস্টিং আরও একটি বিষয় যেটা সবার দৃষ্টি আকর্ষণ করবে নিঃসন্দেহে, তা হচ্ছে শোকসভায় অধ্যাপক শফিউলের ছেলে, এখন আমার বেঁচে থাকাটাই শাস্তি। মূলত এই ছিল দৈনিক যুগান্তরের। আমার হাতে আছে দৈনিক সমকালে লাল কালি দিয়ে যে খবরটি এসেছে, কাঠগড়ায় দুদক, সাবিতে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ, নিহত 1, আজ সশস্ত্র বাহিনী, ওদের স্বপ্ন মেলল ডানা। সমকালের উদ্যোগে মেডিকেলে পড়ার সুযোগ পেলেন 8 অদম্য মেধাবী। বিমানে আতঙ্ক, অনেক ক্রু দেশে ফেরেননি। এবং ওয়ানডেতে টেস্টের প্রত্যাশা। এবং আমার মনে হচ্ছে এখানে যে শিশিরের কথা বলা হচ্ছে সেটা মানে ওয়েদার রিলেটেড শিশিরের কথা বলা হচ্ছে। না মাত্র নিশ্চিত হলে তুমি? আমি মাত্র নিশ্চিত হলাম। যাই হোক, আচ্ছা আমি তো ভাবলাম তুমি থাক, এই বিষয়ে পরে আসছি রুনিয়া। আচ্ছা, চমকালের পেছনের পাতা একটা খবর আছে, বিষাক্ত বাগান, পাঠক ছাড়াই লাইব্রেরি। এবং এই ছিল আমার হাতে সমকালের খবর। যেটা দর্শক আমার হাতে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আছে, ইত্তেফাকের শিরোনামগুলো শেয়ার করে নিচ্ছি। প্রথমেই ছাত্রলীগ সংঘর্ষের সাবরি প্রবীর রণক্ষেত্র, নিহত 1, প্রক্টর সহ গুলিবিদ্ধ 3, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। সেই সাথে এখানে একটি সচিত্র প্রতিবেদন আছে, বেশ প্রশ্নবিদ্ধ একটি ছবি। আমি জানি না এটাকে কীভাবে ব্যাখ্যা করা উচিত, যাই হোক সেই ব্যাখ্যায় না হয় নাই বা গেলাম। 2 শিক্ষকের অন্তদ্বন্দ্বে রাতভর সংঘর্ষ, ভাঙচুর। শেরেবাংলানগর কৃষি বিশ্ববিদ্যালয়ে আহত 10, ক্লাস পরীক্ষা বর্জন। এবং সেই সাথে বাংলা ও ইংরেজি সাহিত্যের মেলবন্ধন, হে ফেস্টিভ্যাল শুরু বাংলা একাডেমিতে, একদম শেষ পাতায় সেই প্রতিবেদনটি ছাপা হয়েছে। এবং অপসংস্কৃতি যেন আমাদের গ্রাস না করে, প্রধানমন্ত্রী জানিয়েছেন। এবং নিলামে উঠেছে হিটলারের আঁকা ছবি, ইন্টারেস্টিং একটি
সংবাদ এবং যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে অনেকের জন্য আশার সংবাদ। এটা অনেক বড় একটা আশার সংবাদ আমাদের জন্য। দৈনিক জনকণ্ঠ আছে আমার হাতে, সেটাতে লাল কালিতে যে খবরটা এসেছে সেটা হচ্ছে দানবের থাবা, কৃষি জমিতে ভূমিখোরদের আগ্রাসন, এবং এটা আজকে রিপোর্টটা হচ্ছে ওয়ান, এর মানে এটা হচ্ছে পরবর্তী আরও কিছু রিপোর্ট এটা যাবে। এবং সাবিতে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে নিহত 1, আহত 25 জন। আজ সশস্ত্র বাহিনী ধর্মপুত্র গ্রেফতারের পর পালিয়েছে পোষ্যপুত্র শামীম। শাহজালাল বিমানবন্দরে চোরাচালানের উপরে এই খবরটি আছে। এবং পেছনের পাতায় যে খবরটা আমাকে একটা ছবি খুব আমাকে আকৃষ্ট করেছে, সেটা হচ্ছে হেমন্তে বেইলি রোডে শীতের পেঠা কেনার ধুম, এবং বাংলাদেশের 5.6 মাত্রার ভূমিকম্প অনুভূত। দর্শক, আমার হাতে ডেইলি স্টার একটা সংখ্যা আছে, ডেইলি স্টার শিরোনামগুলো শেয়ার করে নিচ্ছি। সিলেট শাহজালাল ইউনিভার্সিটি 1 killed in BCL factional clash, সেই সাথে আছে 3 including Proctor hit with rubber bullets, 17 others hurt, university closed, সেই সাথে NBR to check its chief accounts info, এবং death from reckless driving, HC resistance 7-year jail for drivers, এবং সেই সাথে একদম শেষ পাতায় চলে যেতে চাই, সেখানে ইউনিসেফের একটি কথা বলা হয়েছে, এনশিওর চিলড্রেন্স গেট বেনিফিটস অফ ইনোভেশন, ইউনিসেফ আর্জেস নেশন টু টেক আর্জেন্ট অ্যাকশন। এবং ইন্টারেস্টিং একটা নিউজ, তামান্না লুৎফি, শি হ্যাজ বিকাম দ্য ফার্স্ট পাইলট টু ফ্লাই এ কপার, এটার উপরে একটু বলা হয়েছে, বিএএফ ফার্স্ট ওমেন পাইলট টু ফ্লাই চপার। মূলত এই ছিল দি ডেইলি স্টারের শিরোনাম। তো শিরোনামগুলো মোটামুটি সবগুলো একই রকমই, কিন্তু আমাদের কাছে যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে গতকাল কিন্তু শিশু দিবস ছিল, এবং আজকে যে বাচ্চাদের পিঠে যে ভারী ব্যাগের বোঝা যেটা আজকে দেখলাম, সেই ছবিটা কিন্তু সত্যি অনেকে আমাদেরকে চিন্তায় ফেলে দেয়। তো বাচ্চাদের ব্যাগে ওদের স্কুলের পরিমাণে যেটুকু বই দরকার ওটুকু দেওয়াই ভালো, অতিরিক্ত কোনো বই যেন বাচ্চাদের ব্যাগে না থাকে। এই বিষয়টি কি হিসাবে বলছো? এই বিষয়ে সচেতন নাগরিক, নারী, মা, বোন সব হিসেবেই বলছি, মানুষ হিসেবে বলছি। এখানে সিরিয়াস কিছু বিষয় রুনিয়া এনেছে, তবে এই মুহূর্তে যা করতে চাই নিয়ে নিতে চাই প্রথম চায়ের বিরতি, কারণ আমি একদমই সিরিয়াস হতে চাই না। আমি চাই আমার দিনের শুরুটা খুব হালকাভাবে হোক এবং খুব পাওয়ার নিয়ে, এনার্জি নিয়ে হোক। সেই জন্য এই যে হাতের চায়ের কাপ রয়েছে, চুমুক দিব, নিয়ে নিব ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। আর যেমনটি করে বলছিলাম যে বিভিন্ন রকম একটি দিন আজ আপনাদের কাটবে, এটাই প্রত্যাশা। আর আমাদেরও প্ল্যানটাই ঠিক এরকম। যেমন রুনিয়া, কি যেন প্ল্যান একটু বলো তো? গতকাল কি যেন বলেছিলাম? গতকাল কি বলেছিলে? ও হ্যাঁ, আমার এখন আবার মনে পড়ছে, আমার কিছু একটা হয়েছে, একদম গোল্ডফিশ হয়ে গেছে। অসুবিধা নেই, ফিশ তো আছে। যেইটা আজকে সকাল থেকে আমাকে অনেক ত্যক্ত বিরক্ত করছে, সেটা বলতে চাচ্ছি যে আজকে আপনাদের জন্য গোল্ডের মতন একটা সারপ্রাইজ আছে, সেটাই বলার জন্য এত ড্রামা করলাম আমরা। একদমই তাই। সেই ড্রামাটা আরো কিছুক্ষণ দীর্ঘায়িত করতে চাই। যেটা করতে হবে যে আমরা বলেছিলাম আমাদের আজকের বিজয়কে নিয়ে, মাসসেরা ছবির বিজয়কে নিয়ে ফেরার কথা, গতকালই এই ঘোষণা দিয়েছি। আজ তার ব্যত্যয় ঘটছে না, সেই কথাটি রাখছে। তবে তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে তার ছবিটি দেখে নিব একবার। এবার অনেক ভালো ভালো আমরা ছবি পেয়েছি। ছবিগুলো শর্ট আউট করার করার জন্য আমাদের একটু বেগ পেতে হয়েছে।
3টা ছবি মোটামুটিভাবে আমরা শর্ট আউট করলাম। তৃতীয় যে ছবিটি চমৎকার, এটি একটি ছবি গ্রামের একটি মেঠো পথে সকালের সূর্য যে তার আলো ছড়িয়ে দিয়েছে গাছের পাতার ফাঁক দিয়ে, চমৎকার একটা দৃশ্য। গ্রামে গেলে মানে শহরে থেকে আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু গ্রামে গেলে এই ধরনের ছবি দেখা যায়। এবং মাজেদ মারুফ চমৎকার একটি ছবি পাঠিয়েছেন ত্রিশাল থেকে, তাকে ধন্যবাদ। দ্বিতীয় যে ছবিটি আমরা পেয়েছি মানে সিলেক্ট করেছি বাশরুজ্জামান সবুজ, জয়পুরহাট, রাজশাহী থেকে। এটাও একটি চমৎকার ছবি। শীতের সকালে কুয়াশা, মাকড়সার জালের মধ্যে যে কুয়াশার বিন্দুগুলো মনে হচ্ছে যেন একটি মুক্ত জল জল করছে। নিঃসন্দেহে এটা একটি চমৎকার ছবি। আর নাফিস আমি সিলেটে যে ছবিটি পাঠিয়েছেন এটাও একটি চমৎকার ছবি, যে বাচ্চারা পড়ালেখা করছে সকালে উঠে। এটাই আমাদের বাংলাদেশের ট্র্যাডিশন, যে বাচ্চারা সকালে উঠে পড়বে। এবং বাচ্চাটা প্রাথমিকই পড়ছে সরয় সরে আদর্শলিপি একটি বই, চমৎকার ছবি। সকাল মানে যে সূর্য উঠছে, সকাল মানে যে সূর্যকে নিয়ে কিছু একটা ছবি তা না, আমরা একটু বিষয়ভিত্তিক ছবিতে একটু ডিফারেন্ট কিছু ছবি, যেটা আমাদের বাংলাদেশকে উপস্থাপন করে, আমাদের বাংলাদেশের ঐতিহ্যকে উপস্থাপন করে। তো নাফিস আমিকে ধন্যবাদ চমৎকার একটি ছবি আমাদের উপহার দেওয়ার জন্য সকালের বাংলাদেশের পক্ষ থেকে। আর সকালের বাংলাদেশকে ধন্যবাদ একটি চমৎকার অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। গর্কি ভাইকে অনেক ধন্যবাদ, কারণ এই গুরুদায়িত্ব তাকে পালন করতে হয়েছে। আমাদের যে জুরি রয়েছে তার মধ্যে অন্যতম একজন তিনি। এবং ইন্টারেস্টিংলি যে বিষয়টি বলছিলাম যে বিজয়ের ছবিটি দেখে নিব, আসলে বিজয়ের ছবিটি আমরা দেখে নিলাম, তার আগে যা করেছে আমাদের পুরো মাস জুড়ে যে ছবিগুলো এসছে সেই ছবির মাঝ থেকে একটু একটু করে বাছাই করে যে আমরা শেষ প্রক্রিয়া এসেছি সেই প্রক্রিয়াটাই দেখানোর চেষ্টা করেছি। আর এই মুহূর্তে আর দীর্ঘায়িত না করে আমার এই বক্তব্য একটু পরিচয় করিয়ে দেই আমাদের আজকের অতিথির সাথে, বিজয়ের সাথে, আমাদের নাফিস আমি। শুভ সকাল। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল। শুভ সকাল আপু। আচ্ছা, সকালটা একদমই শুভ হলো না, কারণ প্রথমেই ভাইয়া বলেছে, একদমই গেল না বিষয়টা। আচ্ছা, যাই হোক, তোমার যেহেতু অনেক কিছু প্রাপ্য আছে আমাদের কাছ থেকে, আমার মনে হয় রুনিয়া তুমি যদি একটা একটা করে একটু ওকে বুঝিয়ে দাও। আচ্ছা, সেটা হচ্ছে প্রথমে তোমার হাতে আমি দিতে চাচ্ছি হোটেল সিগালের পক্ষ থেকে 3 দিন 2 রাতের যে থাকার এবং আনুষঙ্গিক। তুমি যেহেতু ছোট বাসা থেকে যেতে দিবে না, তুমি রেখে যেতে পারো, এটা আমি ব্যবস্থা করে নেব। এটা হচ্ছে ব্লকবাস্টার সিনেমার টিকিট, 31 2টি টিকিট। আমি আজকে সন্ধ্যায় ফ্রি আছি। আচ্ছা, ঠিক আছে। আর ওটা তোমার লাগবে না, এটা এখানে রেখে দিই। এটা যেমন এটা তোমার যে স্বাস্থ্য না, ওর দরকার। আচ্ছা, শুধু ক্যামেরা পর্যন্তই থাকুক, পরে আমরা নিয়ে নিব, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের যমুনা টিভির পক্ষ থেকে তোমার জন্য, এটাতে গিফট হ্যাম্পারস এবং অনেক অনেক চকলেট সোভিনিয়ার্স রয়েছে। সোভিনিয়ার্স গুলো তোমার, এর ভিতরে চকলেট গুলো ভুল করে আমার চকলেট তোমার বক্সে দিয়ে দিয়েছে, ওটা আমার কাছে রেখে যেতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বলো কেমন লাগছে? হ্যাঁ, আসলে প্রথমেই বলতে চাই যে ছবি তুলতাম, তারপর আশা করি তুলে যাব। তো এতগুলা মানুষের অনুপ্রেরণা পিছন থেকে তো এতদূর পর্যন্ত আমাকে নিয়ে এসেছে। তো এতদূর পর্যন্ত মানুষগুলো অনুপ্রেরণা, আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। তো এটাই আসলে আমার কাছে অনেক, তো ভালো লাগার অনুভূতিটা অনেক, যে এই পর্যন্ত আজকে আসতে পেরেছি। বেশ। আর যখন তুমি ফোনটা পেলে, তোমাকে জানানো হলো যে তোমাকে আসতে হবে, মানে তোমার ছবি মাসেরা ছবি হয়েছে, তখন কেমন লাগতো? হ্যাঁ, তখন তো আসলে মানে প্রোগ্রামটা আগে থেকে দেখেছি, তো ফটোগ্রাফার অফ দ্য মান্থ হিসাবে একজন থাকে, তো ইচ্ছা ছিল এরকম একটা পজিশনে আসার, যে এই প্রোগ্রামে আমি থাকবো। তো ফোনটা পাওয়ার পর আসলে ওইটা ভাষায় প্রকাশ করার মতো না। তো ফার্স্টে মানে আমার এক ফ্রেন্ড যোগাযোগ করেছিল আমার সাথে, মানে ওর কাছ থেকে মেবি আমার সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করা হয়েছিল যমুনা টিভি থেকে। তো তারপর ও যখন আমাকে বললো, তো তারপরই মানে মোটামুটি বুঝতে পেরেছিলাম, তো তবুও বিশ্বাস হচ্ছিল না। তো সেই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আচ্ছা, তো তোমার এই যে তুমি তো সিলেটেই থাকছো? হ্যাঁ, আমি শাহজালাল ইউনিভার্সিটিতে পড়ছো। কি বিষয়ে পড়ছো? আমি পড়ছি জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। আচ্ছা, তাহলে তোমার জিওগ্রাফির সাথে এই যে মানে হয় না ছবি তোলার ব্যাপারটা খুব সুন্দর করে মিশে যাচ্ছে, তাই না? আর তোমাদের এখন ইউনিভার্সিটির তো একটু উত্তপ্ত অবস্থা। হ্যাঁ, যাক, ভালো দিনে আমরা তোমাকে ডেকে এনেছি। হ্যাঁ, যাক, একটু নাফিস আমির কাছে জানতে চাই, এই যে ছবি তোলা, এই বিষয়ে সবচেয়ে বেশি অনুপ্রেরণা পরিবারে কে দিয়েছে? এই বিষয়ে অনুপ্রেরণা বলতে মানে প্রথম দিকে ছবি তুলতাম, তো আবু আমুর একটা অনুপ্রেরণা তো আছেই। আচ্ছা। তো যেটা বলতে গেলে যে প্রথম যখন ক্যামেরা কিনি, তো তারপর সেই ক্যামেরাটা একবার মানে বৃষ্টির পানিতে হয়েছে, ফার্স্ট ক্যামেরা নষ্ট হয় 1.5 বছর পরে। তো তারপর মানে ভয় পাচ্ছিলাম ব্যাপারটা বলতে বাসায়। তো তারপরে আবুকে বলার পর দেখা গেল যে আমি যতটা ভয় পাচ্ছিলাম, তো তারপর আবু বলতেছে, না সমস্যা নেই, ক্যামেরা নষ্ট হয়েছে তো কি হয়েছে, আবার একটা কিনবো, আবার কন্টিনিউ করে যাওয়া।
তো আব্বুর এই ব্যাপারটা অনেক ভালো লেগেছিল। তো যেখানে ভয় পাচ্ছি যে ক্যামেরা নষ্ট হয়েছে বলার জন্য, সেখানে আব্বু আর অনুপ্রেরণা দিয়ে নতুন একটা ক্যামেরা কিনে দিল। বাবা দেখছে এখন? হ্যাঁ, আশা করি দেখছে। আঙ্কেল আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনাদের মতো এরকম মানুষজনের অনুপ্রেরণার কারণে এমন সৃষ্টিশীল মানুষগুলো জন্মায়। আসলে সন্তান হিসেবে তো অনেকেই আমরা আপনাদের অনেকের ঘরে জন্মাই, আসলে আমাদের সুযোগ করে দেওয়ার এই যে উপায়টা, হয়তো আমাকে আমার বাবা মা সুযোগ করে দিয়েছে তাই আজ আমি এখানে, নাফিকে সুযোগ করে দিয়েছে, এরকম আরও যারা বাবা মা আছে তারা যদি একটু ওই যে ব্যাগের বোঝা থেকে আপনাদের সন্তানদের একটু যদি ব্যাগের বোঝা থেকে মুক্তি দিতে পারেন, তবে এরকম কিছু গুণী মানুষ বা ক্রিয়েটিভ মানুষ হয়তো জন্মাতে পারে যারা আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দিবে। তাই একটু বাবা মাদের কাছে অনুরোধ রইল, একটু ভিন্নভাবে চিন্তা করবেন। আচ্ছা, যে ব্যাগের বোঝা থেকে যে কথাটা আসলো সেটা হচ্ছে আমাদের যে তোমার ছবিটা কিন্তু ছিল যে বাচ্চাটা পড়ছে, এই ছবিটা মানে কখন তুললে এবং এটার মাথায় কিভাবে আসলো? এইটা আসলে সকালবেলা তোলা। এটা মানে গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়েছিলাম। তো তখন মানে দেখলাম যে একটা বাচ্চা পড়তেছে। তো যে জিনিসটা মনে হলো যে সামনে একটা জানালা আছে, লাইট পড়ছে, তো ব্যাপারটা আমার কাছে ইন্টারেস্টিং লাগলো যে না, সকালবেলা উঠে বাচ্চারা পড়বে, তো এই ব্যাপারটা মানে অনেক ইন্টারেস্টিং। মানে বাংলাদেশের যে মানে ইতিহাস ঐতিহ্য যেভাবে চলে আসতেছে, সকালে উঠে বাচ্চারা লেখাপড়া করবে, তো এই জিনিসটা এইভাবে ভিন্নভাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করলাম। একটা জানালা সহ বাচ্চাটা পড়ছে, লাইট পড়তেছে, তো জিনিসটা বোঝাতে চেষ্টা করলাম যে এভাবে পড়তে থাকলে এভাবে লাইটটা আসবে। বাহ, আলো আসবে। হ্যাঁ, আলো আসলে আসবেই আমরা যদি এভাবে চেষ্টা করি। এরকম যদি তরুণের হাতে আমাদের বাংলাদেশ থাকে তবে নিঃসন্দেহে আলো আসবে। আর আপনাদের একটু বলে দিতে চাই, আপনারাও যারা মাসেরা বিজয়ী হতে চান, ছবি কিন্তু তুলে ফেলতে হবে, ছবি তুলে পাঠিয়ে দিতে হবে। আমাদের ফেসবুক অ্যাড্রেসটা বলে দিচ্ছি, facebook.com/সকালের বাংলাদেশ। সকালের বাংলাদেশের ছবি তুলে পাঠিয়ে দিতে হবে। একটু নাফির কাছে ছোট করে একটু জানতে চাই যে এই যে বাচ্চাটার ছবি তুললো, ওকে এখান থেকে কটা চকলেট দিচ্ছ? খুঁজে পাওয়া যাবে ওকে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে, গ্রামের বাড়িতেই পাওয়া যাবে। বাহ বাহ, তাহলে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দিও তার কাছে। আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দেওয়া যাবে। কিন্তু এই সবকিছুর মাঝখানে তুমি সকালটা শুরু করো কিভাবে, এটি আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি। রাইট। আসলে ফার্স্টলি বলতে গেলে যেটা যে ইউনিভার্সিটি থাকাকালীন সময় যখন ক্লাস টাস থাকে, তো 8টা-9টার দিকে ক্লাস থাকে, তো আমি মেইনলি যেই কাজটা করি, যদি ক্লাসটা একটু মানে লেটে স্টার্ট থাকে, প্রতিদিন তো আর 8টা-9 থাকে না, মাঝে মাঝে 10টার দিকে থাকে, তো একটু সকালের দিকে উঠতে চেষ্টা করি যাতে সকালের দিকে অনেক ভালো ছবি টবি পাওয়া যায়। তো ওই রকম ভাবে মানে ম্যাক্সিমাম টাইম এরকম মানে দেখা যায় সপ্তাহে 7 দিনের মাঝে 3-4 দিন এরকম সকালে বের হয় ছবি তুলতে, আর বাকি দিন আর কি ক্লাসের কারণে হয়তো যাওয়া হয় না। তো এইভাবে আর কি মোটামুটি সকালটা শুরু করা হয়। বাহ, বেশ। বন্ধু বান্ধবের মাঝে অনুপ্রেরণা কেমন দেখো, কেমন অনুপ্রাণিত করে? হ্যাঁ, ফ্রেন্ডদের অনুপ্রেরণা। এখন তো হয়েছে না যে অনেক জায়গায় আমরা অনেক ধরনের ফেসবুকে পোস্ট দেখি যে ক্যামেরা থাকলে এই হয়, ক্যামেরা থাকলে ওই হয়, এমন কি হয়েছে জীবনে বলো? না মানে কজন এসে বলেছে ভাই আমি আপনার ছবির মডেল হতে চাই? না, এরকম তো আছে। আর মানে ফ্রেন্ডদের মাঝে, হ্যাঁ, বাসায় জানে বিষয়টা? তুমি মজা করছি। আর মানে ফ্রেন্ডদের মাঝে আমি বলতে গেলে আসলে প্রথমে বলতে চাই যে অনুপ্রেরণা বলতে গেলে মানে আমি একটা ঘটনা শেয়ার করতে চাই আমার সাথে। তো ঘটনাটা ছিল একদিন সকালবেলা 6টা-6:30টার মতো বাজে, তো তখন ঝুম বৃষ্টি হচ্ছে। তো তখন মানে আমি আমার বিল্ডিংয়ে, যে বিল্ডিংয়ে থাকি, ওই বিল্ডিংয়ের 4তলায় যে মানে উপর থেকে খেয়াল করলাম যে ভীষণ সুন্দরভাবে চড়ছে। তো তখন চিন্তা করলাম যে নিজ দিয়ে একটা মানুষ যদি ছাতা নিয়ে হেঁটে যায়, তো জিনিসটা অনেক ইন্টারেস্টিং হবে, ছবিটা তুলে অনেক ভালো হবে। তো চিন্তা করলাম এখন কাকে পাঠানো যে এরকম ছাতা নিয়ে যাবে। তো আমি রুমে ফিরলাম, দেখি আমার রুমমেট ঘুমাচ্ছে। তো ওর নাম হচ্ছে সাব্বির। তো আমি সাব্বিরকে একটা ধন্যবাদ দিতে চাই এখন, যে কারণ ওই দিন ও যদি, তারপর ওকে আমি ঘুম থেকে টেনে তুললাম, ছাতা নিয়ে নিচে পাঠালাম। তো তারপর আমি 4তলায় যে, ওই ছবিটা আবার তোলা অনেক রিস্ক ছিল, 4তলায় একটা জানালার মতো ছিল, তো ওইখান থেকে দাঁড়িয়ে আমার জাস্ট 1টা অথবা 2টা শট আমি নিতে পারবো রিস্কের মাঝে, তো ছবিটা নিতে পারলে অনেক ভালো। তো তারপর আমি ওকে পাঠালাম নিচে, ওকে ছাতা নিয়ে পাঠালাম, আমি 4তলায় যে জাস্ট উপর থেকে জাস্ট একটা ছবি তুললাম, 2টা ছবি তুললাম। তো অনেক কষ্ট করে ওই দিনের ছবিটা তুলেছি, এবং মজার ব্যাপার হলো 2013 সালে একটা ন্যাশনাল এক্সিবিশনে ওই ছবিটা নেচার ক্যাটাগরিতে ফার্স্ট হয়। তো এই কারণে মানে আমার ফার্স্ট যে মানে প্রাইজটা ন্যাশনাল এক্সিবিশনে আসছে, এটা ওই সাব্বিরের মাধ্যমে। আসলে ওই দিন না থাকলে হয়তো হতো না। আসলে এরকম আমাদের বন্ধু থাকে না, কিছু বন্ধু থাকে যাদের আমরা জ্বালাই, যাদের অনেক জ্বালাই। এটাই বন্ধুত্বের মজা, এটাই বন্ধুত্বের মজা। মিস করছি। তো আমি তোমাকে রিকোয়েস্ট করব যে এই ছবিটা, যেটা আমরা সকালের বাংলাদেশের আমাদের ক্রাইটেরিয়াতে পড়ে না, বাট তারপর আমরা ছবিটা দেখতে চাই, তুমি যদি আমাদের ফেসবুকে আমাদের শেয়ার করে দাও, আমাদের সাথে তবে নিঃসন্দেহে আমরা একটু দেখে নিব। আর নাফিকে একটু আমি অনুরোধ করব, দর্শক তোমাকে শুনছেন দেখছেন, আমাদের ছবি তোলার এই যে পুরো বিষয়টা তুমি যদি দর্শকদের সাথে একটু শেয়ার করে দাও, বলে দাও দর্শকদের। আসলে বর্তমানে যে ব্যাপারটা হয়ে আসছে, মানে আমি আমার পার্সপেক্টিভ থেকে বলতেছি যে বর্তমানে মানে ম্যাক্সিমাম দেখা যায় ডিএসএলআর কোনো অভাব নেই। অনেকেই মানে ডিএসএলআর কিনে ফার্স্টলি দেখা যায় যে
ক্যামেরা কেনার পর ছবি তুলতেছে, তো তারপর দেখে অনেক ফটোগ্রাফার এই সময়ের মাঝে অনেক উন্নতি করে ফেলতেছে, বাট তারা করতে পারছে না। তো এরকম হতাশায় দেখা যায় 2-3 মাস ছবি তুললো, তো তারপর দেখা যায় আর কন্টিনিউ করতে পারছে না। তো আমার যে ব্যাপারটা হবে যে ফটোগ্রাফির যে ব্যাপারটা, আপনাকে একটু ফটোগ্রাফার হইতে হলে অনেক বছর ওয়েট করা লাগবে। তো প্রথমে আপনার প্রাইস চলে আসবে না, অথবা আপনার বিখ্যাত হওয়া চলে আসবে না। আপনি কন্টিনিউ করে যান, আপনার যেটা মানে বাংলা ভাষায় বলতে গেলে খিচ মেরে পড়ে থাকা লাগবে। ওই রকম মানে আপনার মানে কন্টিনিউ করে যাওয়া লাগবে। নাফিকে অনেক অনেক ধন্যবাদ আসলে সেই ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য। আর বিজয়ী হয়েছে, কংগ্রাচুলেশনস আরো একবার। আগামীতে হয়তো বিজয়ী হলে আরো একবার দেখা হবে। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে চলে যেতে চাই সরাসরি আমাদের নিউজ স্টুডিওতে। সেখানে হচ্ছে আমাদের সহকর্মী আছে আমাদের সেখানে সহকর্মী আছে, এবং সহকর্মী হচ্ছে ইমতিয়াজ মাশরাফি। ইমতিয়াজ মাশরাফি, শুভ সকাল। শুভ সকাল রুনিয়া। দর্শক আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় 50 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এদের মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছেন। বাংলাদেশ সময় ভোর 7টায় দেয়া ভাষণে নির্বাহী আদেশের মাধ্যমে অভিবাসন নীতিতে পরিবর্তন আনার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। ওবামার ঘোষণা অনুযায়ী আইন পরিবর্তনের মাধ্যমে শৈশব থেকেই যুক্তরাষ্ট্রে থাকে এমন অভিবাসীদের বৈধতা দেয়া হবে। জন্মসূত্রে মার্কিন নাগরিক এমন শিশুদের অভিবাসী বাবা মাও পাবেন বৈধতা। এই আদেশের ফলে অবৈধ লোকজন শুধুমাত্র বৈধভাবে কাজের অনুমতি পাবেন। মার্কিন অভিবাসন প্রক্রিয়ায় গ্রিন কার্ড বা নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবেন না তারা। স্বাস্থ্যসেবা, ভোট দেয়া, ফুড স্ট্যাম্প ও আবাসন নিরাপত্তা সহ অন্যান্য নাগরিক সুবিধাও তাদের জন্য নিয়ন্ত্রিত থাকবে। ওবামা জানান, অবৈধ নাগরিকদের অপরাধের সাথে জড়িত থাকার তথ্য মিললে বাতিল হবে এ সুবিধা। সরকারের অভিবাসন নীতির পরিবর্তন করতে পারবে না কংগ্রেস। মার্কিন প্রেসিডেন্ট জানান, উচ্চশিক্ষিত, দক্ষ এবং নতুন উদ্যোক্তাদের অভিবাদন জানায় যুক্তরাষ্ট্র। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছেড়ে যাচ্ছে শিক্ষার্থীরা। আজ সকাল 9টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রদের হল ছাড়তে বলা হয় গতকাল বিকাল 4টার মধ্যে। গতকালের সংঘর্ষে প্রাণহানির ঘটনায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের 2 পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত 10। ঘটনার পর 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। গতকাল সন্ধ্যায় পৌর আওয়ামী লীগের কর্মী সম্মেলনে বক্তব্য দেয়া নিয়ে সংঘর্ষের সূত্রপাত। এতে গুরুতর আহত হন আবুল মনসুর ভূঁইয়া নামের এক নেতা। ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে সেখানেই মারা যান তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন সজীব ওয়াজেদ জয় ও ইকবাল সোবহান চৌধুরী। মন্ত্রীর মর্যাদায় খণ্ডকালীন অবৈতনিক উপদেষ্টা হিসেবে কাজ করবেন তারা। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে সজীব ওয়াজেদ জয়কে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। বলা হয়, তার নিয়োগ খণ্ডকালীন ও অবৈতনিক। রাজধানীর মিরপুরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে 10 লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতরাত 8:45টার দিকে মিরপুর জনতা হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে। শরীফ নাসির হোসেন নামে ওই ব্যবসায়ী টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় একাধিক ছিনতাইকারী তাকে গুলি করে টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে গুলিবিদ্ধ নাসিরকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। টেস্টে হোয়াইট ওয়াশ হওয়া জিম্বাবুয়ে আজ ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিবারাত্রির প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। টেস্টে দারুণ পারফর্ম করলেও ওয়ানডেতে জয়হীন 1 বছর কাটিয়েছে টাইগাররা। আজ সেই খরা কাটানোর মিশন নিয়ে মাঠে নামবে মাশরাফি বাহিনী। এই ম্যাচে বাংলাদেশের 113তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হতে পারে অলরাউন্ডার সাব্বির রহমান রুম্মানের। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে রুনিয়া ও জুবাইরের কাছে। রুনিয়া, ধন্যবাদ মাশরাফি, এবং আপনার মাধ্যমে আপনার পুরো টিমকে শুভ সকাল। আর আমরা আমাদের অতিথিকে আমাদের মাঝে পেয়েছিলাম। বিদায় জানাচ্ছি নাফি ইসলামীকে, ধন্যবাদ আসার জন্য। আর দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি আমাদের ছোট্ট একটা বিরতি। কোথাও জন্য ফিরছি এক্ষুনি।
বিরতির পরেও আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে আমাদের সাথে ছিল আমাদের গেস্ট নাফিস আমি, এবং তার অসাধারণ একটা ছবি ছিল যেটার জন্য তিনি মাসসেরা বিজয়ী হয়েছেন। এবং আপনারাও যদি মাসসেরা বিজয়ী হতে চান, সেটা হচ্ছে আপনারা ছবি তুলে পাঠিয়ে দিন। সকালে ঘুম থেকে উঠতে হবে, প্রথম কাজ কিন্তু এটাই করতে হবে। একদমই তাই। আর এই মুহূর্তে আমরা যা করে নিতে চাই, আমরা সুন্দর একটা সকালের শুরু একটু দেখে নিতে চাই। শুরুটা কেমন ছিল? অনেক সুন্দর ছিল। আমরা মুঠো মুঠো সুখ অনেক জায়গায় খুঁজে পাই, কিন্তু কখনো দেখিনি যে সাধারণ মধ্যে এই সুখগুলো থাকে। একদমই তাই। আর আসলে এরকম করে দিনের শুরুটা যদি দেখা যায়, প্রতিদিন একটা ভিন্ন ভিন্ন রকমের দিনের শুরু দেখা যায়, তবে নিঃসন্দেহে দিনটি কিন্তু অনেক সুন্দর যাবে। এবং এই সবজি কিন্তু দেখে আমার কিছু একটা মনে পড়ে গিয়েছিল। আমি জানি জুবাইর আমাকে বকা দেবে, কিন্তু আমি তারপরেও বলতে চাই, আজকে লাইভ কিচেন আছে সন্ধ্যা 6:30টায়, এবং আগামীকালও আছে সন্ধ্যা 6:30, এবং সেটা রিপিট টেলিকাস্ট দেখতে পাবেন রাত 1:30 এবং ভোর 5:30। এবং এটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি, নিজ দায়িত্বে দেখে নেবেন, নিজ দায়িত্বে তৈরি করে নেবেন। এর জন্য আমি মোটেও দায়ী থাকবো না, রুনিয়া দায়ী। কিন্তু এত সুন্দর সবজি দেখে তো মনে হচ্ছে যে এরকম সবজির বাগান যদি ঘুরে আসতে পারতাম। আমি গতকাল আমরা দেখেছিলাম মূলার ক্ষেত, এবং আজকে যদি এরকম হলো কোথাও ঘুরে আসে যেত, কত ভালো লাগতো না? সেই সবুজের প্রতি আমার প্রীতি থাকলেই সমস্যা, রুনিয়ার থাকলে কোনো কিছু নেই। যে এই মুহূর্তে একটু চলে যেতে চাই সিলেটে, কারণ সেখানে আছে আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার। তার কাছ থেকে দেখে নিব সিলেটের একটা অন্যরকম সকাল। শুভ সকাল প্রত্যুষ। হ্যাঁ, শুভ সকাল। আসলে আজকে কিন্তু সেই সবুজের পরিবেশ আবার ঘুরে ফিরে। আসলে সিলেট কিন্তু সবুজের সমারোহ, আর প্রতিটা সিলেটের প্রতিটা স্থাপত্য, প্রতিটা বিষয়ে কিন্তু সবুজের ছড়াছড়ি থাকে। তো আজ আমি চলে এসেছি সকালের বাংলাদেশের জন্য সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আসলে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে অনেক শিক্ষার্থী বের হচ্ছেন, প্রতি বছরই বের হচ্ছেন, এবং বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে দেশ বিদেশে তারা গবেষণা করছেন, কাজ করছেন, এবং দেশের জন্য এবং জন্মভূমির জন্য এবং মানব সমাজের জন্য কাজ করছেন। তো এই বিশ্ববিদ্যালয়ে এখন সকালবেলা আসলে প্রতিদিনকার মতো আজকে একটু ভিন্ন সকাল এই বিশ্ববিদ্যালয়ে, কারণ গতকাল একটু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণে গতকাল বিকেলে কিন্তু ছাত্ররা হল ছেড়ে দিয়েছেন, এবং আজ সকাল 9টার মধ্যে কিন্তু ছাত্রীরা হল ছাড়ছেন। তো আমরা দেখতে পাচ্ছি একজন ছাত্রী এখান থেকে হল ছাড়ছেন, হল ছেড়ে চলে যাচ্ছেন। ঠিক একই চিত্র যখন বিশ্ববিদ্যালয় খোলা থাকে তখন কিন্তু একটু ভিন্নতর হয়। সকালবেলা সবাই ছুটে আসেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যার যার স্টাডি পড়াশোনার জন্য, এবং যার যার ক্লাসের জন্য তৈরি হন তারা। শিক্ষকদেরও ব্যস্ততা থাকে। তো আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়েছি সেটি হচ্ছে চেতনায় 71। এই ভাস্কর্যটি আসলে আমাদের শিক্ষার সাথে আমাদের দেশপ্রেম এবং দায়িত্ববোধের কথা চলে আসে। তো সেই থেকেই আসলে এই চেতনায় 71 ভাস্কর্যটি তৈরি করা হয়েছে, এবং এটি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের মধ্যে অবস্থান। তার পাশেই চতুর্পাশে বিভিন্ন ভবন এবং হল। তো আমরা যে কথাটি বলছিলাম, বিশ্ববিদ্যালয়টি 3 দশক ধরে কিন্তু শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। শুধু এই জনপদে নয়, কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এখানে আসছেন, শিক্ষা গ্রহণ করছেন, গবেষণা করছেন, এবং তারা আসলে মানুষ হয়ে এবং একজন শিক্ষিত মানুষ হয়ে এখান থেকে বের হয়ে যাচ্ছেন। মানুষ গড়ার কারিগর এই প্রতিষ্ঠানটি আসলে
সিলেট মূল শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত সুনামগঞ্জ সড়কে কুমারগাঁও বাস স্ট্যান্ডের কাছে, এবং তার চতুর্দিকে আসলে একটু মফস্বল এলাকা এবং খুব একটা ব্যস্ত জনপদ নেই। একটু নাগরিক একটু ব্যস্ততার একটু বাইরে এই বিশ্ববিদ্যালয়টির অবস্থান, এবং মোট এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু হোস্টেল রয়েছে 5টি এবং 22টি বিভাগে কিন্তু শিক্ষার্থীরা পড়াশোনা করছেন, তাদের জীবন গড়ছেন, এবং প্রায় 10,000-এর মতো শিক্ষার্থী রয়েছেন। তো যে বিষয়টি আসলে কিন্তু ঠিক এখন যে এই বিশ্ববিদ্যালয়ের যে কর্মকাণ্ড, এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি কার্যক্রম চলবে, যদিও প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তো আমরা আসলে কিছুক্ষণ আগে বেশ কিছু শিক্ষার্থী বেরিয়ে গেছেন, তাদের সাথে কথা বলেছি, তার আগে শিক্ষকদের সাথে আমরা কথা বলেছি। তারা সবাই চান যে আসলে সকালবেলা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এত সুন্দর একটা বিশ্ববিদ্যালয় আসলে সময় থাকলে, সুযোগ থাকলে কিন্তু একটু দেখানো যেত। তো এই বিশ্ববিদ্যালয় এই সুন্দর পরিবেশের সাথে কিন্তু আসলে তারা চান যেন এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটুক, এবং প্রতিদিন সকালে যেন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত থাকে, সেই বিষয়টি কিন্তু সবাই কামনা করছেন। ধন্যবাদ জানাচ্ছি প্রত্যুষকে এরকম সুন্দর একটা ভিন্ন রকম সকাল আমাদের দেখিয়ে দেওয়ার জন্য। আসলে আমরা জানি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে গতকাল থেকে বেশ নানা ধরনের কথা হচ্ছে। এর মাঝেই যে প্রত্যুষ যে একটা পজিটিভ নিউজ দিলেন যে শিক্ষক শিক্ষার্থী সবাই চান তাদের পদচারণায় মুখর থাকুক, আসলে এটাই আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার। এবং এই শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু এসেছিলেন আজকে আমাদের অতিথি নাফিস আমিন। একদমই তাই। এবং আমার মনে হয় যে মানে পদচারণাটা যেরকম দরকার সেরকম একটু দরকার আর নিজেদেরকে একটু হয় না আবার চাঙ্গা করে নেওয়া। তো আমার মনে হয় স্পেশাল চায়ের কাপটা আমরা হাতে নিয়ে নিচ্ছি, চুমুক দিয়ে দিচ্ছি আমার চায়ের কাপে। আপনার চায়ের কাপ নিয়ে আপনি ফেরত চলে আসুন। বিরতি থেকে ফিরে চলে এসেছি, কিন্তু আজকে যিনি আসেননি তিনি হচ্ছেন আমাদের ওয়েদার গার্ল রুবি। তো সেই জন্য আজকে আপনাদেরকে ওয়েদার আপডেট তো দিতে পারছি না, কিন্তু মনে হয় আমাদের অন্যান্য আপডেটস তো প্রতিদিনের মতো আপনাদেরকে দেওয়া হচ্ছে, এবং আমার মনে হয় আপনারা আমাদের সাথে সেটা উপভোগও করছেন। একদমই তাই। আর এই মুহূর্তে আমি দিয়ে দিতে চাই বার্থডে উইশের আপডেট, কারণ অনেকেই বার্থডে উইশ করেছেন, একটু পরে শোনাতে চাই। প্রথমেই যার উইশটা যাকে দিচ্ছি, উইশ করেছেন সুমন খান। আপনি উইশ করছেন আপনার ছোট ভাই নোমানকে, আজ তার জন্মদিন। নোমানের জন্য আমাদের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা। সেই সাথে নাদিয়া উইশ করেছেন তার বেস্ট ফ্রেন্ড নীরাকে, আজ তার জন্মদিন। এবং সেই সাথে জহির খান উইশ করেছেন আগামীকাল তার বিবাহবার্ষিকী, মানে আজ তার বিবাহবার্ষিকী, তাই জহির খানের প্রতি তার ম্যারেজ অ্যানিভার্সারিতে আমাদের শুভেচ্ছা রইল। সেই সাথে আমাদের সহকর্মী, আমাদের অন্যতম একজন সহকর্মী, আমাদের সকালের বাংলাদেশের উল্লেখযোগ্য একজন মানুষ, যিনি প্রায় প্রতিদিনই আমাদের রাজশাহী থেকে যুক্ত করার চেষ্টা করেন, নতুন একটি সকাল দেখানোর চেষ্টা করেন, আমাদের সেই সোহরাবের আজ জন্মদিনের শুভেচ্ছা রইল সোহরাবের প্রতি। সেই সাথে আমার একজন শিক্ষক, যার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, তারও আজ জন্মদিনের শুভেচ্ছা রইল। সেই সাথে আরও যারা আছেন, যাদের জন্মদিন জানাতে পারিনি, তাদের জন্মদিনের শুভেচ্ছা, তাই তো? এবং যাদের, সোহরাব আপনাকে আমার পক্ষ থেকেও শুভ জন্মদিন, রুমানা রহমান আপনাকেও শুভ জন্মদিন, এবং আপনি আমাদের অনুষ্ঠান তো দেখতে থাকেন, এবং আমার মনে হয় আপনার ফিডব্যাক কিন্তু আমাদেরকে অনেক বেশি কিন্তু এগিয়ে নিয়ে যায়। আর তার সাথে অন্যান্য যাদের জন্মদিন সবাইকে আমাদের সকালের বাংলাদেশ এবং রুনিয়া এবং জুবাইরের পক্ষ থেকে শুভ। আচ্ছা, হাবিবুর রহমানও একজনকে শুভেচ্ছা জানাচ্ছেন, তার হচ্ছে বোধহয় শালিকা করিমা কোহিনুরকে জানিয়েছেন তার জন্মদিনের শুভেচ্ছা। সেই সাথে নাজমুস সাকিব তিনি জানাচ্ছেন আমাদের আরেক দর্শক রুমানা রহমান, তার জন্মদিন। নাজমুস সাকিব রুমানা রহমানকে উইশ করেছেন। সেই সাথে রাজ উইশ করেছেন তাফসিরকে, তার প্রিয় বন্ধু তাফসিরের আজ জন্মদিনের শুভেচ্ছা রইল তাফসিরের জন্য। সেই সাথে মাজেদ মারুফ নাবিল মাহমুদকে উইশ করেছেন। মাজেদ মারুফ আমাদের একজন রেগুলার দর্শক এবং তিনি ছবিও পাঠান। আচ্ছা, মেহেদি হাসান উইশ করেছেন, তার নাম সুমন খানকে তার ফ্রেন্ড তাকে উইশ করেছে। সেই সাথে মোস্তফা কামাল শাওন, সে বলেছে আজ তার জন্মদিন, তার জন্য সবাই দোয়া করতে। এবং সেই সাথে রিয়াদ তার 17তম জন্মদিনের কথা আমাদের জানিয়েছে, রিয়াদের জন্য জন্মদিনের শুভেচ্ছা রইল। অনেকগুলো জন্মদিনের শুভেচ্ছা বার্তা, এবং এগুলোর মধ্যে অনেকগুলো কেক কাটা হচ্ছে, খুব আনন্দ একটা ভাব হচ্ছে, আমার এখান থেকে বসে ভালো লাগছে। আচ্ছা, একদমই তাই। আর এই মুহূর্তে আমরা যেটা করতেছি, আপনাদের যাদের
জন্মদিন তাদের জন্য এবং আমাদের সকল দর্শকদের জন্য একটা। এখন আমরা দেখে নিব মেহরুন সুজন বগুড়া থেকে আমাদেরকে কি জানাতে চাই, সেইটাও আমাদের একটু জেনে নেওয়া দরকার। একদমই তাই। শুভ সকাল। ভাবছেন কোন গভীর খাদে পড়ে গেছি? না, কোনো খাদে নয়। আমি এই মুহূর্তে আছি ঐতিহাসিক জিয়তকুণ্ডের ভেতরে। বগুড়ার মহাস্থানগড়ে এসেছেন, কিন্তু ঐতিহাসিক আলোচিত, বহুল আলোচিত এই কূপটি দেখেননি, এই ঐতিহাসিক জিয়তকুণ্ড দেখেননি, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অনেক কল্পকথা, অনেক গল্প রয়েছে এই কূপটিকে ঘিরে। বলা হয়ে থাকে এই কূপের পানি দিয়ে নাকি একসময় মৃত মানুষ জীবিত হয়ে উঠত। সেটা সেই পরশুরাম রাজার আমলের কথা। এখন আসলে কি হয়, এই কূপের পানি দিয়ে মৃত মানুষ জীবিত হয় কিনা সেটি দেখার জন্যই আজ নেমেছি এই জিয়তকুণ্ডে। ঐতিহাসিক এই কূপটির নাম কেন জিয়তকুণ্ড হলো, সেই গল্পটি এবার আপনাদের শোনাতে চাই। যদিও গল্পটির কোনো ঐতিহাসিক ভিত্তি নেই, তবুও বহুল প্রচলিত গল্পটি হচ্ছে রাজা পরশুরামের সঙ্গে যখন হজরত শাহ সুলতান বলখি মাহিসাউর রহমতুল্লাহ আলাইয়ের যুদ্ধ চলছিল, তখন রাজা তার নিহত সৈনিকদের এই কূপের পানি পান করিয়ে আবারও জীবিত করছিলেন। তো এই অলৌকিক ঘটনাটি জানার পর হজরত শাহ সুলতান একটি চিলের মাধ্যমে এক টুকরো গরুর মাংস ফেলে দেন এই কূপের ভেতরে, এবং সঙ্গে সঙ্গে কূপের সেই অলৌকিক ক্ষমতা, কূপের সেই তান্ত্রিক ক্ষমতাটি নষ্ট হয়ে যায়। আবারও বলছি যে এই ঐতিহাসিক গল্পের কোনো ভিত্তি কিন্তু আমরা খুঁজে পাই না, কিন্তু তারপরও এই গল্পটির কারণেই কিন্তু অনেক পরিচিতি পেয়েছে এই কূপটি। তবে কূপের ভেতরের অংশটা যদি আমরা একটু আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু শত শত বছর ধরে ছোট্ট ছোট্ট ইটের টুকরো, মাটির টুকরো পড়তে পড়তে একেবারেই ভরাট হয়ে গেছে। সেই 3.86 মিটার ব্যাসের যে কূপ সেটি রয়েছে, সেটির আদল রয়েছে, কিন্তু এর যে গভীরতা ছিল একসময়, সেই গভীরতা কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় না। সেই পানিও নেই, সেই গভীরতাও নেই। এখন শুধু এখানে ময়লা আবর্জনা আর ইটের টুকরোই দেখতে পাওয়া যায়। জিয়তকুণ্ডের পানি পান করে আসলেই মৃত জীবন ফিরে পাওয়া যায় কি না সেটি জানার জন্য নেমেছিলাম এই কূপের ভেতরে, কিন্তু জীবন ফিরে পাওয়া তো দূরের কথা, পানির কোনো অস্তিত্বই মিলল না এখানে। পানি পাওয়া না যাক, জীবন পুনর্বার ফিরে পাওয়া না যাক, এই ঐতিহাসিক কূপের যে গুরুত্ব, যে মর্যাদা, সেটি কিন্তু এখনও রয়ে গেছে। প্রতিদিন অসংখ্য মানুষ এই কূপটি দেখার জন্য ভিড় করেন এখানে। আপনাদেরকেও এই কূপ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। শুভ সকাল। শুভ সকাল মেহরুনকে আমরা খুব সুন্দর একটা জিনিস দেখতে খুব ইন্টারেস্টিং, এবং আমার মনে হয় যে দর্শক যারা দেখেছেন, যারা ওই এলাকায় থাকেন, ঘুরে একবার দেখে আসেন। একদমই তাই। আর এই মুহূর্তে চলে যেতে হচ্ছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আরও একবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।